আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, এবং খুব বেশি কথা আজকে আমার বলার সুযোগ নেই। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা বুঝতেই পারছেন, মানে এক জায়গা থেকে এক জায়গায় এখন সবাইকেই ছুটতে হচ্ছে, আমাকেও ছুটতে হচ্ছে। আমাকে এখান থেকে অনেকটা দূরে কাটোয়া থেকে ট্রেন ধরতে হবে, আমাকে সময়ের মধ্যে পৌঁছতে হবে। সেই কারণে আমি খুব বেশি কথার মধ্যে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আমি আমার বিশ্বাস আপনারা বেশিরভাগ মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কাকে ভোট দেবেন, কাকে সমর্থন করবেন। এবং আপনাদের এই সিদ্ধান্ত যাই হোক না কেন, আপনাদের সিদ্ধান্তের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের ভরসা আছে। আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি, মানুষের পাশে আমরা থাকবো। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা কথা বলি। দেখুন, আপনারা জানেন পশ্চিম বর্ধমান জেলার দুটো আসন থেকেই গতবার বিজেপি জিতেছিল। বাংলা থেকে 18টা এমপি ওরা পেয়েছিল। ওরা নিজেরা কোনোদিন স্বপ্নে কল্পনা করতে পারতো না একসময়, যতদিন আমাদের সরকার চলেছে, যে এই রাজ্য থেকে ওরা নিজের জোরে, নিজের কোমরের জোরে একটা পঞ্চায়েত মেম্বারকে জেতাতে পারবে। আর সেই রাজ্যে আজকে ওদের 18টা এমপি আছে, 77টা এমএলএ আছে, রাজ্যের মানুষ ওদেরকে দিয়েছে। তার বিনিময়ে ওরাই রাজ্যকে কি দিল, বর্ধমানকে কি দিল, দুর্গাপুরকে কি দিল, আর পশ্চিমবাংলাকে কি দিল। 18টা এমপি একটা দল দিল্লিতে সরকার চালাচ্ছে এই রাজ্যকে। ওরা চাইলে দিতে পারতো না নতুন একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, চাইলে ওরা দিতে পারতো না এখানে দুর্গাপুরের এমএএমসির মতো, কি ভিলায়ের মতো, বোকারোর মতো আর একটা বড় ইস্পাত কারখানা, স্টিল অথরিটির মতো একটা বড় নতুন একটা বড় শিল্প। চাইলে ওরা আমাদের রাজ্যকে একটা আইআইটি, খড়গপুরের মতো আর একটা আইআইটি, জোকার মতো আর একটা আইআইএম দিতে পারতো না, একটা নতুন জাতীয় সড়ক, একটা নতুন এইমস করার কথা ছিল রায়গঞ্জে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন করতে দেবেন না, সেই এইমসকে নিয়ে চলে গেল অন্য জায়গায়। ওদের ক্ষমতা হলো না। কেন্দ্রের সরকারের একটা প্রজেক্ট, কেন্দ্রের সরকারের মাইলের পর মাইল জমি রয়েছে, ওখানে এইমসটাকে তৈরি করবে। চাইলে ওরা এগুলো করতে পারতো, ওরা এগুলোকে করলো না। ওদের কি দেওয়ার আছে মানুষকে? আজকে আমরা ইন্ডিয়া জোট করেছি, বামপন্থী, কংগ্রেস, এতগুলো দল আজকে একটা জায়গায় এসছে। ওরা আমাদেরকে প্রশ্ন করছে আমরা কি করতে চাই। আপনারা বলুন, ওরা 10 বছর ধরে সরকার চালাচ্ছে, আরে বিরোধীর নামে গালাগাল দিচ্ছে, আমাদের নামে নিন্দে করে, আমাদের নামে কুৎসা করে, আমাদেরকে গালাগাল দিয়ে সমালোচনা করে ওরা ভোট চাইছে। আরে অন্যকে গালাগাল দেবো, সমালোচনা করবো, নিন্দে করবে, কুৎসা করবো, তো আমরা করবো। আমরা সরকারে নেই, আমরা ক্ষমতায় নেই, আমাদের কাজ করার কোনো সুযোগ নেই। যারা সরকারে আছে তাদের দোষ ত্রুটি বার করে এনে আমরা সেটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবো, তো আমাদের কাজ, বিরোধীদের কাজ। কিন্তু যে সরকারটা চালিয়েছে, সে মানুষের কাছে এসে বলবে সে কি করেছে, সে কি করতে পেরেছে, কি করতে পারেনি, কি করতে চায়। তার বিনিময়ে আপনাদের প্রচার দেখুন, ওরা এসে বলছে নাকি ওরা নাকি এক পার্টির সরকার, শক্তিশালী সরকার। আর আমাদের জোট জিতলে, ইন্ডিয়া জোট জিতলে, যদি বামপন্থীরা জেতে, যদি কংগ্রেস জেতে, তাহলে দুর্বল সরকার হবে। আপনাদের বলছি, দুর্গাপুরের মানুষ আপনাদের মনে আছে 2004-এ আমাদের দেশে জোট সরকার তৈরি হয়েছিল বামপন্থীদের সমর্থনে, কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ সরকার তৈরি হয়েছিল। মোদী বলে নাকি ওদের এক পার্টি সরকার শক্তিশালী সরকার, জোট সরকার দুর্বল সরকার হয়। 2004-এ ইউপিএ সরকার তৈরি হওয়ার পরে আমাদের জোট সরকার ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল, কোনো এক পার্টি সরকার দেয়নি। আমাদের জোট সরকার দিয়েছিল ভারতকে 100 দিনের কাজ। আমাদের জোট সরকার ভারতকে রাইট টু এডুকেশন, বিনা পয়সায় ছেলে মেয়েদের 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করার সাংবিধানিক অধিকার, সাংবিধানিক সুযোগ দিয়েছিল। কোন এক পার্টি সরকার দেয়নি, আমাদের জোট সরকার দিয়েছিল। আমাদের জোট সরকার ভারতের মানুষকে রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার জানার আইন দিয়েছিল। আজকে ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকার দুর্নীতি ছেড়ে দিন। আজকে বিজেপি যমুনা এক্সপ্রেসওয়ে তৈরি করার কয়েকশো কোটি টাকা চুরি ছেড়ে দিন। আজকে তৃণমূলের একটা পঞ্চায়েতে, একটা পুরসভায় যদি 10-9 পয়সারও চুরি ধরা পড়ে, চুরিটা ধরা পড়ছে, আমাদের তৈরি করে যাওয়া আরটিআইটা সেদিন ছিল, তথ্যের অধিকার জানার আইনটা ছিল বলে আজকে আরটিআই আইনে চিঠি লিখে সরকারের কাছ থেকে সরকারি খরচার হিসেব তলব করা যায়। কোথায় ক টাকা বরাদ্দ হয়েছিল, ক টাকার কাজ হয়েছে, ক টাকা তৃণমূল চুরি করেছে, ক টাকা পিসি ভাইপো কাটমানি খেয়েছে, আজকে তথ্য বার করা যাচ্ছে। তার বিরুদ্ধে আমরা লড়তে পারছি, মানুষ জানতে পারছে আমাদের সরকারের করে যাওয়া তথ্যের অধিকার আইন ছিল বলে, কোনো এক পার্টি সরকারের জন্য নয়, আমাদের সেই ইউপিএ সরকারের করে যাওয়া কাজের লাভ আজ অব্দি মানুষ পাচ্ছে। আমরা আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার দেওয়া আইন করেছিলাম, তপশিলি সমাজের মানুষের জন্য শিক্ষার কাজে, খালি সরকারি নয় বেসরকারি ক্ষেত্রে তার অধিকার, তার সামাজিক ন্যায়ের সুযোগ আমাদের সরকার ব্যবস্থা করেছিল। আর ওদের এক পার্টি সরকার কি করলো? এসে বলল নোট বাতিল তো হয়ে গেল, নোট বাতিল। আমরা প্রশ্ন করতে গেলাম, বলে আমরা দেশদ্রোহী, আমরা হয়ে গেলাম চীনের দালাল, পাকিস্তানের দালাল। আবার কত রকমের তত্ত্ব। আবার মাঝরাত্রিবেলা এসে বলে দিল, আজ রাত্রি 12টা থেকে তোমাদের পকেটে যা 500 টাকা, 1000 টাকার নোট আছে সব একটা পুরা কাগজ কা টুকরা হয়ে গেল, সেটা সাদা কাগজের টুকরো হয়ে গেল। আর রবীন্দ্রনাথ লিখেছিলেন না, বাবু যত বলে
পারিষদ দলে বলে তো ততগুণ শতগুণ। মোদি যত বলে, মোদির চামচা টিভি হিন্দি আর ইংলিশ চ্যানেলগুলো বিশেষ করে মোদির থেকে বেশি মোদির চামচারা বলে। মোদি বলছে 2000 টাকার নোট চালু করবো, তো মোদির চামচাগুলো টিভিতে বলা শুরু করে দিল। ওই আজ তাক থেকে শুরু করে জি নিউজ, আপনাদের মনে আছে সেই ভিডিও এখনো চলে ফেসবুকে। এমন একটা বিজ্ঞ বলে যে সে নোট না, 2000 টাকার নোটে নাকি আবার মাইক্রোচিপ থাকবে। একটা জায়গাতে নাকি যদি অনেকগুলো 2000 টাকার নোট কেউ জড়ো করে, বলছে মাটির তলায় যদি কেউ গর্ত করে রেখে দেয়, নাকি ওখান থেকে রেডিয়েশন পৌঁছে যাবে মোদির কাছে। মোদি দিল্লিতে বসে জেনে যাবে ওর বিরাট হাতের তলায় নোট জমা হয়েছে, ও লোক পাঠিয়ে নোট নিয়ে চলে যাবে। কত বড় বড় কথা। আমরা বলতে গেলাম যে 500-এর বদলে 2000-এর নোট আসলে লোকে চুরি করতে সুবিধা হবে, বেআইনি টাকা জমাতে সুবিধা হবে। তখন 4টে নোটের বদলে একটা নোট দিয়ে ওই টাকা জমানো যাবে। আমরা হয়ে গেলাম চীনের দালাল, পাকিস্তানের দালাল। ওদের সংখ্যা আছে, এক পার্টির সরকার। কি হলো, 7 বছর ঘুরতে না ঘুরতে নিজের ভেলা থুতু নিজে চাটলো মোদি, সেটে বলল 2000 টাকার নোট আমার সরকার ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে বলুন আজকে মোদি কার দালাল? ওদের সংখ্যা আছে, ওরা বলে দিল কৃষি আইন পাস, তো কৃষি আইন পাস। 1 বছর পরে সেই মোদি এসে বলে দিল যে না, বিরোধীরা তখন যখন প্রতিবাদ করেছিল আমরা হয়ে গেছিলাম চীনের দালাল। আর 1 বছর পরে মোদি নিজে এসে সেই আইনকে ফেরত নিয়ে বলল যে না, 1 বছর আগে আমাদের ভুল হয়ে গেছিল, সেই আইন আমরা এখন ফেরত নিয়ে নিচ্ছি। এই হচ্ছে এক পার্টির সরকারের ছবি। এক পার্টির সরকার দিয়ে চাইলে দেশে নতুন স্কুল তৈরি করা যায়। এক পার্টির সরকারের ক্ষমতার জোরে দেশে নতুন কলেজ তৈরি করা যায়। এক পার্টি সরকারের ক্ষমতার জোরে দেশের খেটে খাওয়া মানুষের জন্য ন্যূনতম মজুরি বাড়ানো যায়। এক পার্টি সরকারের ক্ষমতার জোরে রিটায়ার করেছেন যে মানুষ, সেই মানুষের পেনশন, প্রভিডেন্ট ফান্ডকে সুরক্ষিত করা যায়। এক পার্টি সরকারের জোরে মহিলাদের কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করা যায়। তার বদলে এক পার্টি সরকারের জোরে ওরা কি করলো? ওরা সিলিন্ডারের দাম 400-কে 1200 করলো। ওরা সর্ষের তেলের দাম 40 টাকাকে 200 টাকা করলো। ওরা কেরোসিনের দাম বাড়ালো, ওরা ডিজেলের দাম বাড়ালো। আপনারা জানেন যখন কোভিডের ভ্যাকসিন এসেছিল, অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি কোভিশিল্ড ভ্যাকসিন করেছিল। আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের কথা শুনছেন, আমি নিজে, আমরা প্রায় সবাই কোভিশিল্ড নিয়েছি ওই সময়। আমাদের ভ্যাকসিন সার্টিফিকেটে পয়সা দিয়ে যাদেরকে ভ্যাকসিন নিতে হয়েছে, নিজের টাকা দিয়ে নিজে ভ্যাকসিন নিচ্ছি, সেই সার্টিফিকেটে মোদির মুখ এখনো নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আজকে আদালতে কোভিশিল্ড তৈরি করে যে কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা, আজকে তারা স্বীকার করেছে আমাদের কোভিশিল্ডে ভয়ঙ্কর শারীরিক ক্ষতি করার উপাদান রয়েছে। আমরা কোয়ালিটি কন্ট্রোল পরীক্ষা, একটা ওষুধের যে নিরাপত্তার পরীক্ষা, সেইটাকে শেষ না করে মোদী সরকার আমাদের ভ্যাকসিনকে বাজারে আনতে দিয়েছিল। কি প্রভাব রয়েছে? কোভিশিল্ডের ফলে খালি একটু জ্বর হতো, সেই সময় যেরকম ভ্যাকসিন দিলে 2 দিন জ্বর হতো, সেই জ্বর একটু হাঁটু ব্যথা হবে, পেট খারাপ হবে, গা গুলোবে, 2 দিন পরে ঠিক হয়ে যাবে, সেই সাইড এফেক্ট। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি আজকে আদালতে স্বীকার করেছে আজকের তারিখে, এখন যখন এই সভা আমাদের হচ্ছে, এখন থেকে কয়েক ঘন্টা আগে আদালতে স্বীকার করেছে ওদের ভ্যাকসিনে যা উপাদান আছে, যে সাইড এফেক্ট দেখা যাচ্ছে, কম বয়সী ছেলে মেয়েদের শরীরে হঠাৎ করে একটু রক্ত ক্লট করে যাচ্ছে, যার ফলে অল্প বয়সীদের আচমকা ব্রেন হ্যামারেজ, আচমকা হার্ট অ্যাটাক করে মৃত্যু ঘটছে। আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, একবার মনে করে বলুন গত 2 বছরে 3 বছরে, দেখুন আমি এ কথা এখানে দাঁড়িয়ে বলতে পারি না, আমার এটা বলার সেই পড়াশোনাও নেই, সেই অধিকারও নেই যে এইটা ওই কারণেই হয়েছে, কিন্তু এটাও তো ঘটনা। গত 2 বছরে 3 বছরে ওই কোভিড ভ্যাকসিন পরবর্তী সময় আমাদের চেনা পরিচিতদের মধ্যে ভয়ঙ্কর ভাবে বেড়েছে কম বয়সীদের মধ্যে আশঙ্কা হার্ট অ্যাটাক হওয়ার খবর। আমাদের চেনা পরিচিত কতজনের সম্পর্কে জানতে হয়েছে যে হঠাৎ করে সেরিব্রাল স্ট্রোক হয়েছে 30, 35, 40 বছর বয়সী ছেলে মেয়েদের। ফেসবুক খুললে দেখতে পাই, সরাসরি আমার পরিচিত না হলেও আমার পরিচিতের পরিচিত কারোর ছবি দিয়ে লিখেছে যে এত তাড়াতাড়ি এইভাবে চলে যাবি, ভাবতে পারিনি, ভালো থাকিস। অল্প বয়সী মানুষজন মারা গেছে। আর সেই অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির কাছ থেকে 1000 কোটি টাকার কাছাকাছি ইলেকট্রাল বন্ডে লুকিয়ে লুকিয়ে পয়সা খেয়েছে মোদি। আমাদেরকে ব্যঙ্গ করে বলে বামপন্থীরা বাংলায় শূন্য হয়ে গেছিলাম লোকসভায়। ঠিক, দেশের বিভিন্ন রাজ্য থেকেও যে আমরা খুব বেশি আসন জিতেছিলাম এমন নয়, কেরলা এবং তামিলনাড়ু থেকে অল্প কিছু আসন জিতে গেছিলাম। তারপরও দেশের মানুষ সাক্ষী আছেন, মোদি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা।
তারপরে দেখা গেল সরকারে এসে উনি ইলেকট্রাল বন্ডে নিজেও খেয়েছেন, মমতাকেও খাইয়েছেন। উনি ইলেকট্রাল বন্ডে পয়সা খেয়ে ওষুধের দাম বাড়িয়েছেন, মমতা ব্যানার্জি ইলেকট্রাল বন্ডে পয়সা খেয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। আর আমাদেরকে সিপিআইএম যে বলেছিল এরা শেষ হয়ে গেছে, এরা মুছে গেছে, যখন মোদী মমতা মিলে ইলেকট্রাল বন্ডে পয়সা খাচ্ছিল তখন সিপিআইএম ওদের বিরুদ্ধে লড়াই করে আমাদের লড়াইয়ের ফলে খালি অর্পিতার খাদের তলা থেকে বেআইনি চাকরির টাকা বেরিয়ে তাই নয়, মোদিরও অ্যাকাউন্ট থেকে কে কত টাকা ইলেকট্রাল বন্ড খাইয়েছে সেই হিসেবে দেশের মানুষ জানতে পেরেছে সিপিআইএম এর জন্য, আমাদের লড়াইয়ের জন্য। আপনাদের বলছি এখন অনেক লড়াই আগামী দিনে বাকি আছে। এই লড়াইগুলো জোরের সাথে করার জন্য আমাদের পাশে থাকুন। দেখুন, তৃণমূল চোর, বিজেপি দাঙ্গাবাজ, এগুলো বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তৃণমূলের নেতারা নিজেরাও জানে ওরা চোর, ওরা নিজেরাও জানে না ওদের বাড়িতে কোন আসবাবটা শেষ মাইনের টাকায় কিনেছিল। আপনাদের বলছি আমরা জিততে চাই এখান থেকে, জিতে খালি তৃণমূলকে গালাগাল দেবো, বিজেপিকে গালাগাল দেবো বলে নয়, আমরা জিতে কতগুলো কাজ করতে চাই। আমাদের প্রথম কাজ, যদি আপনারা আশীর্বাদ করেন, সমর্থন করেন, আমরা পার্লামেন্টে গিয়ে এবং নতুন সরকারে যোগ দিয়ে যা করতে চাই তা হলো, আপনারা জানেন 2019 সালের শেষে এসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করার। সুপ্রিম কোর্টের রায় আসার কয়েক মাসের মধ্যে মন্দির তৈরির কাজ শুরু হয়েছে, মন্দির তৈরি হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, খুব ভালো কথা। যে সুপ্রিম কোর্ট 2019-এর শেষে এসে রায় দিয়েছিল অযোধ্যায় রামের মন্দির করতে হবে, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সম কাজে সম বেতন দিতে হবে। আমাদের দেশে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করার নাম করে আজকে 30,000 টাকা 40,000 টাকা মাইনের কাজ 5,000 টাকা 6,000 টাকা দিয়ে মানুষকে করানো হয়। যে ছেলে যে মেয়ে পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, এমবিএ করেছে, তার এখন এমন অবস্থা হয়েছে 7,000 টাকা 8,000 টাকা 10,000 টাকার একটা ক্যাজুয়াল চাকরি পেলে ভাবে বোধ হয় আকাশের চাঁদ হাতে পেয়ে গেছি। এমন অবস্থা হয়েছে যে মানুষ গতর খাটিয়ে কাজ করতে চায়, পরিশ্রম করতে চায়, তার আজকে এই অবস্থা হয়েছে। আজও এই 2024 সালেও একটা কাজ করার জন্য ছেলেরা যে মজুরি পায়, মেয়েদেরকে বিশেষ করে কায়িক পরিশ্রম হলে সেই মজুরি দেওয়া হয় না, অর্ধেক মজুরিতে মেয়েদেরকে দিয়ে কাজ করানো হয়। সুপ্রিম কোর্টের রায় ছিল 2016 সালে সমকাজে সমবেতনের আইন করার। মোদী বড়াই করে ওরা নাকি এক পার্টি সরকার, শক্তিশালী সরকার, চাইলে ওরা করতে পারতো না আইন, ওরা করেনি, সেই আইন আমরা করতে চাই। ডক্টর সুকৃতি ঘোষালকে যদি জিতি আপনারা পার্লামেন্টে পাঠান, নতুন সরকারে অংশগ্রহণ করার সুযোগ যদি আমরা পাই, এমনকি সরকারে অংশগ্রহণ করার সুযোগ না পেলেও যদি পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা আমাদের কথা বলার সুযোগ পাই, সবার আগে যে কাজ আমরা করতে চাই, যে কথা আমরা বলতে চাই, সম কাজে সম বেতনের আইন দিন। আজকে গোটা দুর্গাপুরে তাকিয়ে দেখুন, আমি ছোট থেকে গর্ব করে বলতাম লোককে যে দুর্গাপুরের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আমার শরীরে রক্ত তৈরি হয়েছে স্টিল অথরিটির টাকায়। আমার বাবা মা দুজন সারা জীবন সেলে চাকরি করেছেন, আমি নিজেকে সেল পরিবারের সন্তান বলে ছোটবেলা থেকে জেনে এসেছি। আজকে স্টিল অথরিটির দিকে তাকিয়ে দেখলে চোখে জল আসে। শেষ কবে পার্মানেন্ট কর্মী নিয়োগ হয়েছিল ওরা নিজেরাও জানে না। গত 10 বছর ধরে 12 বছর ধরে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ ছাড়া কোনো লোক নেই। এনএমসি শেষ হয়ে গেছে। আজকে পবন শুক্লা যেদিন মন্ত্রী হলো কেন্দ্রের সরকারের, যেদিন শিল্প দপ্তরের মন্ত্রী হলো সেই দিন এমএমসির বাইরে ভোট ঝুলে গেল। আজকে পুলিশে যান আপনি, পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার। আপনি ব্যাংকে যান, ক্লারিক্যাল স্টাফ ওখানে কন্ট্রাকচুয়াল। দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনে উঠুন, দিল্লি যান রাজধানী এক্সপ্রেসে করে, গোটা শহরে একমাত্র টিটি ছাড়া যত কর্মচারী দেখবেন সবাই কন্ট্রাকচুয়াল, আইআরসিটিসি স্টাফ। কোথাও পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই, প্রাইভেটে কোনো পার্মানেন্ট চাকরি নেই। আমরা সম কাজে সম বেতনের আইন করে যাবতীয় চাকরিকে স্থায়ী করতে চাই, নির্দিষ্ট সময় অন্তর তাদের মাইনে বৃদ্ধির আইন করতে চাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছে মতো লোককে ছাঁটাই করা যাবে না। আজকে কাজ আছে, কালকে কাজ নেই, দুদিন শরীর খারাপ হলে 3 দিনের দিন তার কাজ চলে যাবে, এই জিনিস করা যাবে না, এই আইন করতে চাই। বিজেপি আপনাকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বালাতে, যিনি রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালিয়েছেন তাকেও বলছি, আমরা যদি এই কাজ করার সুযোগ পাই, আপনার বাড়িতে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয়, আপনার বাড়িতে বছরে 365 দিন প্রদীপের আলো জ্বলবে, কর্মসংস্থানের প্রদীপ, নিশ্চিন্ততা নিরাপত্তার প্রদীপ জ্বলবে আপনার বাড়িতে। আমাদের 2 নম্বর কথা, রাইট টু এডুকেশন। আপনারা জানেন যে কাজ জ্যোতিবাবু বাংলায় করেছিলেন 77-এ আমরা সরকারে আসার পরে 78 সালে গোটা বাংলার 12 ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক বিনা পয়সায় করা হয়েছিল। আসানসোলের কয়লা খনিতে হারিয়ে গেছিল যে শৈশব, সেই শৈশবকেও নিয়ে গিয়ে স্কুলের ক্লাসরুম ব্ল্যাকবোর্ড ছিনিয়েছিলেন জ্যোতি বসুর সরকার। সেই কাজ 2004-এ
প্রথম ইউপিএ সরকারের আমলে আমাদের দেশে হয়েছে 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় শিক্ষা। আমরা এবার বলছি যদি এইবার জিতে আমরা যেতে পারি তাহলে রাইট টু এডুকেশনে 12 ক্লাসটাকে এগিয়ে নিয়ে গিয়ে ওটাকে গ্র্যাজুয়েশন পর্যন্ত করা হবে, আরটিএ একটা আওতায় আনা হবে। গ্র্যাজুয়েশন অবধি আমাদের দেশের ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ পাবে। এবং কংগ্রেস তার নিজের ইস্তেহারে বলেছে, রাহুল গান্ধী যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন উনি বলেছেন যে পড়াশোনা শেষ হওয়ার পরে কেউ গ্র্যাজুয়েশন করুক, পোস্ট গ্র্যাজুয়েশন করুক, কারোর যদি কোনো হাতের কাজ শেখার থাকে সেই ট্রেনিং শেষ করার পরে একজন মানুষ কর্মযোগ্য হওয়ার পরে তার প্রথম চাকরি করে দেওয়ার দায়িত্ব নেবে ভারত সরকার। এই কাজ যাতে আমাদের যৌথ মিলিত সরকার করতে পারে তার জন্য আপনারা ডক্টর সুকৃতি ঘোষালকে এখান থেকে আপনারা আশীর্বাদ করে পাঠান। 3 নম্বর, আপনারা জানেন কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে আমাদের সরকার আছে এবং কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে 650 টাকার ন্যূনতম মজুরি দেওয়া হয়। যে কাজ কেরালা সরকার করেছে সেই কাজ দেশের সরকার করুক আমরা চাই। সুযোগ পেলে আমরা সেই ব্যবস্থা চালু করব। অন্তত পক্ষে 650 টাকা দৈনিক মজুরি যারা অসংগঠিত ক্ষেত্রেও কাজ করছেন এই মজুরির ব্যবস্থা করা হবে। এবং বছর বছর জিনিসপত্রের দাম যেমন বাড়বে অসংগঠিত শ্রমিকদের মজুরি বছরকে বছর সেরকমভাবে বাড়ানো হবে। সেই কাজ সেই ব্যবস্থা আমাদের সরকার করবে। এবং আমাদের পার্টি থেকে ঘোষণা করা হয়েছে, আপনারা অনেকে শুনেছেন, ভারতে প্রথম কোন রাজনৈতিক দল এই কথা বলল, এই সিদ্ধান্ত নিল, এর আগে আর কেউ নেয়নি, কেউ ভাবেনি। আমরা ঘোষণা করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন একজন এমপি নিজের এলাকায় কাজ করার জন্য বছরে 5 কোটি করে 5 বছরে মোট 25 কোটি টাকা পান, তার এমপি ল্যাডের টাকা। আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে যেখানে যেখানে বামপন্থী এমপিরা জিতবেন, আমাদের পার্টির এমপিরা জিতবেন, সেখানে সেখানে একজন এমপি ল্যাডের যে 25 কোটি টাকা, বছরে 5 কোটি টাকা, এই টাকার 3 ভাগের 1 ভাগ টাকা খরচা হবে একেবারে মহিলা কেন্দ্রিক বিভিন্ন প্রজেক্টের জন্য, পরিকল্পনার জন্য। সেটা মহিলাদের, মেয়েদের স্কুল হতে পারে, মেয়েদের কলেজ হতে পারে, মেয়েদের জন্য চিকিৎসার জন্য যেখানে আইসিডিএস সেন্টার, গর্ভবতী মায়েদের চিকিৎসা হয়, তাদের নিউট্রিশন, পুষ্টির সামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে এলাকায় এলাকায় মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুম্ফু কোচিং সেন্টার, মেয়েদের কম্পিউটার ট্রেনিং হতে পারে, আরো যে যে ধরনের সেলফ হেল্প গ্রুপ, মহিলা সেলফ হেল্প গ্রুপকে টাকা দিয়ে তাদের সেখানে যুক্ত হয়ে যাতে মহিলারা স্বাবলম্বী হতে পারেন, যে মহিলা কাজ করতে চান, মহিলা কেন্দ্রিক উইমেন সেন্ট্রিক কাজের জন্য 3 ভাগের 1 ভাগ টাকা আমাদের এমপি ল্যাডের খরচা করা হবে। এই কাজগুলো আমরা করতে চাই। দেখুন, আমার কথাকে আমি শেষ করবো এটা বলে, বিরোধী যারা প্রার্থী আছেন তাদের বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই। আমাদের লড়াই কোনো ব্যক্তির সাথে ব্যক্তির লড়াই না। শত্রুঘ্ন সিনহা ঠিক আছে, উনি জিতেছেন আসানসোলে, এইবার আবার ওখানে প্রার্থী। এখানে কীর্তি আজাদ, উনিও এসছেন বাইরে থেকে। ওনাদের দুজনের মধ্যে একটা মিল আছে, দুজনই বিহার থেকে এসছেন এবং দুজনই হচ্ছেন প্রাক্তন বিজেপির নেতা। এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বছর নিজের দলের লোকেদেরকে বোঝাবে যে শোনো, বিজেপি খারাপ আর বিহার ইউপি খারাপ, আমরা এখানে জয় বাংলা বলে রাজনীতি করব। কোথায় গরিব ঠেলাওয়ালা, ফুচকাওয়ালা, রিক্সাওয়ালা যে গতর খাটিয়ে কাজ করছে, গরিব মানুষ, তাকে গিয়ে ও দলের লোকেরা মারধর করবে, তাকে গিয়ে জোর করে তার উপর জুলুমবাজি করবে, বলে তোরা বহিরাগত, তোরা বাইরে থেকে আমাদের রাজ্যে এসেছিস, তোরা এই করেছিস সেই করেছিস বলে খেটে খাওয়া মানুষকে অপমান করবে, খেটে খাওয়া মানুষকে ছোট করবে। আর তারপরে যখন ভোট আসবে তখন বিহার থেকে বিজেপির লোককে এনে পশ্চিমবাংলায় দাঁড় করিয়ে দিয়ে বলবে, নাও, একদিন ধরে বিজেপিকে গালাগাল দিয়েছো, বিহারকে গালাগাল দিয়েছো, এবার তোমরা বিজেপির বিহারী বাবুর জন্য তোমরা আবার দেওয়াল লেখো, তোমরা আবার স্লোগান দাও। যারা এখানে তৃণমূলেরও কর্মী আছেন, যদি আপনারা মনে করেন আপনাদের এটা গায়ে লাগছে, আপনাদের খারাপ লাগছে, আপনাদেরকেও আমরা আমাদের সঙ্গে চাই, এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন। আর দিলীপ ঘোষ, ওনার সম্পর্কে যত বলা যায় তত কম, ওনার সম্পর্কে বলে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। আর আজকে শুনছিলাম দিলীপ ঘোষ নাকি সকালবেলা নাকি এখানে হকি স্টিক নিয়ে নাকি প্রচার করছিলেন। ভদ্রলোকের দেখলে মাঝে মধ্যে মায়া হয়। বিজেপির এত বড় নেতা ছিলেন, কোন কম বয়সে ঘর ছেড়েছেন, বিয়ে থাওয়া করেননি, সারা জীবন আরএসএস করেছেন, বিজেপি করেছেন। আর যাই হোক না কেন, একটা দলের প্রতি তার একটা কমিটমেন্ট আছে। সেই দলের উনি কবেকার নেতা, রাজ্যের সভাপতি, সেখানে তৃণমূল থেকে শুভেন্দু গিয়ে ঢুকলো। ভদ্রলোক ছিলেন মেদিনীপুরের এমপি, হকি স্টিক নিয়ে প্রচার করছেন। ওখানে শুভেন্দু হকির বাড়ি এমন মেরেছে, উড়ে এসে দুর্গাপুরে এসে পড়েছে মেদিনীপুর থেকে। তাই এদেরকে নিয়ে কি বলবো? আপনাদের এইটুকু বলতে পারি, ডক্টর সুকৃতি ঘোষালকে যদি আপনারা জিতান, উনি কাজ করবেন, কাজ করার চেষ্টা করবেন। 10টা কাজ হয়তো করতে পারবেন, হয়তো 2টো কাজ করতে পারবেন না, কিন্তু উনি আর যাই করুন না কেন, উনি বাবুল সুপ্রিয়ার মতো নিজেকে বিক্রি করবেন না, আর উনি হাত পেতে লোকের কাছ থেকে ঘুষ খাবেন না, কাটমানি খাবেন না। আপনাদের আশীর্বাদ, আপনাদের পরামর্শ, আপনাদের সমালোচনাকে সঙ্গে নিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করবেন। সেই সুযোগ আপনারা আমাদেরকে দেবেন। আপনাদের কাছে আবেদন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।